আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। সো মার্কেটে আপাতত মেজর কোনো মুভমেন্ট নেই, প্লাস উইকেন্ড রয়েছে, দ্যাটস ওয়াই মার্কেটে ভলিউমও নেই। সো এই ধরনের সিচুয়েশনে ট্রেডিং করা বেশ মুশকিল। আমার ব্যক্তিগত সাজেশন হলো এই ধরনের সিচুয়েশনে ট্রেডিং না করে বরং ওয়েট করলে আরও ভালো অপরচুনিটি পাওয়া যেতে পারে, কারণ বর্তমান যে রেঞ্জটাতে মার্কেট রয়েছে এই রেঞ্জে আপনি বাই লং করেও জিতবেন না, অর সেল শর্ট করেও আপনি জিততে পারবেন না। সো ওয়েট করাই এখন বুদ্ধিমানের কাজ। সো মার্কেটে বেশ কিছু নিউজ উঠে এসেছে, নিউজগুলো কভার করার উদ্দেশ্য একটাই, যাতে ক্রিপ্টো লাভারের দর্শকেরা ইকোনমি সম্পর্কে শিখতে পারে, কোনো দিক থেকে যাতে তারা পিছিয়ে না থাকে। তারপরেও নিন্দুকেরা লাইক দেবে না, এটাই স্বাভাবিক। সো আজকের ভিডিওতে প্রথমে আমরা এই নিউজগুলো কভার করব, দ্বিতীয়ত মার্কেটের সমসাময়িক সম্ভাবনা দেখব, প্লাস টেকনিক্যাল অ্যানালাইসিস করব, অ্যান্ড দেন আপনাদের করা কমেন্ট থেকে 3টা কমেন্ট পিক করা হয়েছে, ওইগুলো আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে প্লাস টেকনিক্যাল অ্যানালাইসিস সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি, যাতে করে আপনারা সকলে সবার আগে মার্কেটে আপডেটেড থাকেন। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট, অবশ্যই জয়েন করবেন। সো প্রথমে আমরা ভিডিওর একদম প্রথম পার্টে আমরা ফান্ডামেন্টাল বেশ কিছু নিউজ আমরা প্রথমে কভার করব। তো 1 নম্বরে যে নিউজটা আমরা কভার করব, দেখুন এখানে পরিষ্কারভাবে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করেছিলাম গতকাল। জাপানের 10 বছর মেয়াদি বন্ডের ইল্ড এই শতাব্দীর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। দ্যাটস মিন জাপানে 10 বছর মেয়াদি বন্ডের ইল্ড বেড়েছে, তার মানে বন্ডের প্রাইস কমেছে। বন্ডের ইল্ড বাড়া মানে বন্ডের প্রাইস কমেছে, বন্ড পড়ে গিয়েছে। সো বন্ড ইল্ড বৃদ্ধির অর্থ হলো বাজারে মুদ্রাস্ফীতি, যেটা ইনফ্লেশন বৃদ্ধির আশঙ্কা করছে বাজার, ঠিক আছে, জাপানের বাজার, যার প্রধান কারণ হলো কি জ্বালানি সংকট, এটা কিন্তু তার প্রধান কারণ। কিন্তু এখানে যদি লক্ষ্য করেন মুদ্রাস্ফীতির ভয়ে যদি বন্ডের ইল্ড বাড়তে থাকে, অর্থাৎ বন্ডের প্রাইস কমতে থাকে, তাহলে ব্যাংক অফ জাপান কঠোর নীতি গ্রহণ করতে পারে এবং সুদের হার বাড়াতে পারে। এইটা কিন্তু বিপজ্জনক, সুদের হার বাড়ালে ইয়েন শক্তিশালী হয়ে যেতে পারে এবং আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট, ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু পড়ে যেতে পারে যদি জাপানের বন্ডের ইল্ড এভাবে যদি বাড়তে থাকে। পরবর্তীতে কিন্তু জাপানের ব্যাংক অফ জাপান, জাপানের কেন্দ্রীয় ব্যাংক কিন্তু আসলে আমাদের রেট হাইক করে দিতে পারে। এটা পরবর্তী আমাদের যে নিউজ রয়েছে এটা থেকে কিন্তু আরও পরিষ্কার হবে। ইরান যুদ্ধের পরিণতির দিকে নজর রেখে ব্যাংক অফ জাপান সুদের হার বাড়াবে, জানিয়েছে কে? এটা কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা, অর্থাৎ ব্যাংক অফ জাপানের এক কর্মকর্তা এই বিষয়টা জানিয়েছে। যদি আমি একটু ডিটেলসে পড়ার চেষ্টা করি, সেক্ষেত্রে পরিষ্কারভাবে আপনি দেখতে পারবেন ব্যাংক অফ জাপানের মুদ্রানীতি তদারকি নির্বাহী পরিচালক কোজি নাকামুরা সংসদে বলেছেন, সংঘাতের কারণে জ্বালানির ক্রমবর্ধমান মূল্য জাপানের বাণিজ্য শর্তকে খারাপ অর্থনীতির ক্ষতি করতে পারে এবং একই সাথে দীর্ঘমেয়াদী ইনফ্লেশনের প্রত্যাশা বাড়িয়ে দিতে পারে, অর্থাৎ মুদ্রাস্ফীতিকে কিন্তু উপরের দিকে ঠেলে দিতে পারে। তিনি আরও বলেছেন, যেহেতু কোম্পানিগুলো দাম ও মজুরি বাড়াতে আরও বেশ আগ্রহী উঠেছে, তাই জ্বালানি উচ্চমূল্যের কারণে অর্থনীতি মূল্যস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন আরও উপরের দিকে চলে যেতে পারে এবং অতীতের চেয়েও অনেক বেশি হতে পারে। আমাদের অর্থনৈতিক ও মুদ্রাস্ফীতির পূর্বাভাস সত্যি হলে, অর্থাৎ যদি তাদের অ্যানালাইসিস সত্যি হয়, ইনফ্লেশন বেড়ে যায়, আমরা সম্ভবত সুদের হার বাড়ানো অব্যাহত রাখবো। এটা কে বলেছেন? নাকামোরা বলেছেন। তো এই যে একটা বিষয়, তো এই বিষয়টা যদি আসলেই ঘটে মার্কেটের জন্য, সেটা মার্কেটের জন্য আসলে বিগ একটা ব্যাড নিউজ হবে আগামী দিনে। সো আমাদের নজর রাখতে হবে কবে ব্যাংক অফ জাপান থেকে স্টেটমেন্ট আসে। যদি আমরা দেখি না, আসলে ভাই ব্যাংক অফ জাপান কিন্তু সুদের হার বাড়ানোর সম্ভাবনাই আগামী দিনে সবচাইতে বেশি রাখবে এই অয়েলের প্রাইজের কারণে, ঠিক আছে। সেটা শুধু জাপানে নয়, পুরো বিশ্বব্যাপী এর কিন্তু একটা প্রভাব
অলমোস্ট আস্তে আস্তে ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমরা পরবর্তীতে আরও কিছুটা ডিটেলসে দেখার চেষ্টা করব। তো দ্বিতীয় যে খারাপ নিউজটা, ইরান রিজেক্ট করেছে। আপনারা সকলেই জানেন ইউএসের যে ডিমান্ডগুলো ছিল তার কোনোটাই কিন্তু সিজফায়ারে আসলে যে 15টার মতো শর্ত ছিল তার কোনোটাই ইরান কিন্তু মানবে না। তারা পরিষ্কারভাবে কিন্তু রিজেক্ট করে দিয়েছে, অর্থাৎ যুদ্ধবিরতি আপাতত হচ্ছে না। নেক্সট যে নিউজটা আমরা দেখার চেষ্টা করব, তো এখানে দেখতে পাচ্ছেন যে ইরানের যে 10 দিনের মতো সময় বেঁধে দিয়েছিল তার মাত্র 48 ঘন্টা সময় হাতে রয়েছে, এবং ট্রাম্প কিন্তু এগেইন সতর্ক বার্তা কিন্তু তাদের দিয়েছে। তো একটু ডিটেলসে যদি নিউজটা কভার করার চেষ্টা করি, দেখুন এখানে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি করার আসলে ইরানকে দেওয়া তার 10 দিনের সময়সীমা ফুরিয়ে আসছে, এবং তিনি আসলে হুমকি দিয়েছেন যে 48 ঘন্টার মধ্যে ইসলামিক প্রজাতন্ত্রটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। এই ধরনের ট্রেড যদি তিনি আসলে ট্রুথ সোশ্যালে বলেছেন, এই সমস্ত ট্রেড যদি তিনি প্রতিনিয়ত দিতে থাকে, সেক্ষেত্রে আসলে মার্কেটের অবস্থা কী হবে বলেন, আপনারাই বলেন। ইউএস স্টক মার্কেট বন্ধ রয়েছে, যদি ইউএস স্টক মার্কেট ওপেন হওয়ার আগ পর্যন্ত কোনো ভালো আবার স্টেটমেন্ট তিনি না দেয়, ঠিক আছে, তাহলে কিন্তু মার্কেটের জন্য ইউএস স্টক মার্কেট ওপেন হওয়ার পরে বিপদ হতে পারে। সেটা আমাদের ইউএস স্টক মার্কেটও নিচের দিকে পড়তে পারে, সেই সাথে অয়েলের প্রাইস বাড়তে পারে, সেই সাথে আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু ড্রপ করতে পারে, যার সম্ভাবনাই সবচাইতে বেশি, ঠিক আছে। আর যদি কোনো পজিটিভ স্টেটমেন্ট দেয়, সেক্ষেত্রে কিন্তু ভাই আমাদের বর্তমানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিসের চাইতেও ডোনাল্ড ট্রাম্পের টুইটার এবং ট্রুথ সোশ্যালের দিকে বেশি মনোযোগ রাখা জরুরি বলে কেন জানি আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, ফান করলাম। যদি কোনো তিনি নেগেটিভ আবার স্টেটমেন্ট আরও দিতে থাকে, তো মার্কেটের জন্য সেটা নেগেটিভ হবে। সো ইটিএফ ডাটা যদি আমরা আসি, 9 মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে, তারা আসলে বাই খুব একটা বেশি করছে না, অথচ সেল দিলে মোটামুটি ধরনের একটা সেল কিন্তু তারা দিয়ে দিচ্ছে মাঝে মাঝে, ঠিক আছে। সো তারাও কনফিউজড, তারাও কিন্তু খুব একটা বেশি ডিসিশন নিচ্ছে না। আপনাদের এখানে যদি দেখেন লিকুইডেশন ম্যাপে, সো দেখুন প্রথমত ভালো মতো বুঝবেন, ঠিক আছে। প্রথমে মার্কেট যদি এই দিকে একটু মুভমেন্ট করে, লাইক 65,000-এর দিকে একটু মুভমেন্ট করে, দেন কিন্তু মার্কেটে আমরা একটা উপরের দিকে ছোটোখাটো একটা মুভমেন্ট আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। আর যদি আমাদের উপরের দিকে মুভমেন্ট করে, সেটা আপনারা কিন্তু শর্টের জন্য রেডি থাকবেন। সেটা 73,000-এর উপরে যখন মার্কেট যাবে, আপনারা শর্টের জন্য রেডি থাকবেন ছোট্ট একটা অ্যামাউন্টে। দেন যখন মার্কেট যদি 76,000-এ যায়, তাহলে কিন্তু আপনি শর্ট করতে পারবেন, এবং 79,000-এ যাওয়ারও সম্ভাবনা আছে মার্কেটে, নিয়ে একেবারে তা নয়। যদি ওই দিকে যায়, তাহলে কিন্তু আপনারা মার্কেটে শর্ট করতে পারবেন, ঠিক আছে। তো ওয়েট ইজ দ্য বেস্ট অপরচুনিটি আমার কাছে বর্তমানে মনে হচ্ছে। আর নিচের দিকে যদি আমাদের 63,000-এর কাছাকাছি আসে, সেক্ষেত্রে আমরা একটা ছোটোখাটো লংয়ের অপরচুনিটি পাবো। সো এবার আমরা টেকনিক্যাল পার্টটাতে আসবো, যেটা আমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল পার্টটা। সো আমরা টেকনিক্যাল পার্টটাতে আসবো। দেখুন প্রথমত আমরা ইউএসডিটি ডমিনেন্স, এখানে একটা চ্যানেলের মধ্যে রয়েছে, পরিষ্কারভাবে ড্র করা রয়েছে, এবং ইউএসডিটি ডমিনেন্স আমাদের আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে, অর্থাৎ আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, ঠিক আছে। যখন আবার ইউএসডিটি ডমিনেন্স ডাউন ট্রেন্ডে যাবে আমাদের ক্রিপ্টো মার্কেটে, কিন্তু তখন আমরা পাম্প দেখতে পারবো। এখন প্রশ্ন হলো গিয়ে কবে নাগাদ যেতে পারে, এটা কেউ বলতে পারবে না। তবে আমাদের চার্টের উপর সবসময় নজর রাখতে হবে যে চার্ট কী করছে। তো চার্টে যদি আমরা আসি, একটু পরিষ্কারভাবে আপনাদের দেখাবো 4 ঘন্টার টাইম ফ্রেমে এটা সুইং লো ছিল, এটা সুইং হাই ছিল। পরিষ্কারভাবে আপনি যদি লক্ষ্য করেন, একদম অ্যাকুরেট 0.5 লেভেল থেকেই কিন্তু আমাদের, যদি একটু আমরা অন্য কালার করার চেষ্টা করি, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন 0.5 থেকে কিন্তু অ্যাকুরেটলি উপরের দিকে উঠে গিয়েছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। অ্যান্ড দেন পরবর্তীতে 618 থেকে আমাদের ইউএসডিটি ডমিনেন্স কিন্তু উপরের দিকে উঠা আরম্ভ করছে। এখন পরিষ্কার স্ট্রেন্ড রয়েছে আপ ট্রেন্ডের দিকে। মার্কেটে যতক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বিটকয়েনে বেয়ারিশ, আমরা বলতে আমি ব্যক্তিগতভাবে বিটকয়েনে বেয়ারিশে থাকবো, ঠিক আছে। অর্থাৎ লং পজিশন ধরার মতো কোনো আসলে ওই ধরনের আসলে চিন্তাভাবনা করা যাবে না। 2 নম্বরে যখন এখানে আরেকটা পজিটিভ টেকনিক্যালি দিক উঠে আসে, যে দেখুন আমাদের ডেলি টাইম ফ্রেমে যদি আসেন, ডেলি টাইম ফ্রেমে আমাদের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটা 50, এটা টেস্ট করার একটা সম্ভাবনা আগামী দিনে ক্রিয়েট হয়ে যায়। অ্যান্ড আমাদের ডেইলি টাইম ফ্রেমের যে ফিবোনাকি রয়েছে, যদি আপনি লক্ষ্য করেন, ফিবোনাকির আপনারা সকলেই জানেন, ফিবোনাকিকে আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি, যে এটা অত্যন্ত প্রফিটেবল একটা টুল এবং প্রচুর কাজ করে মার্কেটে এই ফিবোনাকি, ঠিক আছে। এই একটা মাত্র টুল দিয়ে কিন্তু মানুষ কোটি 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 ড্যাশ
আর বললাম না, ঠিক আছে। সো নিচের দিকে সুইং লো অ্যান্ড সুইং হাই, ঠিক আছে। মানি ম্যানেজমেন্ট যদি আপনার ঠিক থাকে আপনি ফিবোনাকি দিয়ে ভালো কিছু করতে পারবেন, এতটুকুই বললাম। সো এটা আমার সুইং লো, এটা আমার সুইং হাই, একদম অ্যাকুরেট 0.5 লেভেলে যে ডিসকাউন্ট লেভেল থেকে কিন্তু রিয়্যাক্ট শুরু হয়ে গিয়েছে অলমোস্ট, ঠিক আছে। যেহেতু এখন পর্যন্ত আমাদের ব্রেকআপ স্ট্রাকচার উপরের দিকে আমরা পাইনি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু স্টিল ভ্যালিড, এই যে আমার মার্ক করা রয়েছে 7.036% কাছাকাছি, ঠিক আছে। তো এটা স্টিল ভ্যালিড। তো এই দিকে মুভমেন্ট করতে পারে, আরও একটা সম্ভাবনা রয়েছে কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখেন আমাদের এখানে একটা বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্নের মধ্যে রয়েছে। যদি আপনাদের বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রে আমি একদম ড্র করে দিতে পারি, এটা বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্ন রয়েছে। তো এই ধরনের প্যাটার্ন যখন ক্রিয়েট হয় এবং যখন এই প্যাটার্নটা ব্রেকডাউন দেয় নিচের দিকে, ঠিক আছে। সো আমাদের এই প্যাটার্নটা আমরা যদি আমরা দেখি, ঠিক আছে, যদি আমরা দেখি, ভিডিও ভালো মতো প্রথমে বুঝবেন, যদি আমরা এই প্যাটার্নটা ব্রেকডাউন হতে দেখি, প্রথমত কন্ডিশন নাম্বার 1, যদি আমরা এই প্যাটার্নটা ব্রেকডাউন হতে দেখি সেক্ষেত্রে কিন্তু আমার এই পর্যন্ত আসার সম্ভাবনা থাকবে ইউএসডিটি ডমিনেন্স ফল ডাউন করতে করতে আনটিল আমাদের ডেইলি টাইম ফ্রেমে এগেন ডিসকাউন্ট লেভেলটাতে যতক্ষণ পর্যন্ত না পৌঁছাচ্ছে। তো সাময়িক একটা রিয়াক্ট অবশ্যই এখান থেকে পাওয়ার চেষ্টা করবে, তবে সেটা খুব বেশি আসলে সাস্টেনেবল আমাদের খুব বেশি একটা টিকবে না, দেন ব্রেকডাউন করে এই পর্যন্ত আসার সম্ভাবনা থাকবে। সো কন্ডিশন একটাই ভাই, স্টিল কিন্তু আমরা মার্কেটে বেয়ারিশ, ঠিক আছে, বিকজ ইউএসডিটি ডমিনেন্স আপট্রেন্ডের মধ্যে রয়েছে পরিষ্কারভাবে আপনি দেখতে পাচ্ছেন। সো যতক্ষণ পর্যন্ত এই আপট্রেন্ড কন্টিনিউ করবে মার্কেটে আমরা বেয়ারিশ, ঠিক আছে। লং পজিশন ধরার মতো কোনো চিন্তা ভাবনা করবেন না, আর স্পটে বাইং করার মতো কোনো চিন্তা ভাবনা করার আপাতত কোনো সম্ভাবনা নেই। যখন এটা ব্রেকডাউন দিবে তখন আমরা হয়তোবা একটা সম্ভাবনা থাকবে এই ট্রেন্ড লাইনটাকে টেস্ট করতে, অ্যান্ড আমাদের যে ডিসকাউন্ট লেভেল রয়েছে এইটা কিন্তু টেস্ট করার সম্ভাবনা থাকবে। তো যদি টেস্ট করে সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটে বিটকয়েনে আমাদের 100 যে মুভিং অ্যাভারেজ রয়েছে, যদি উপরের দিকে চিন্তা করেন 100 আমাদের ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে যেটা $75,000 উপরে রয়েছে, ওই দিকে মুভমেন্ট করার জাস্ট একটা সম্ভাবনা। আমি বললাম যে মার্কেটে কি হলে কি হতে পারে, তাই বলে 75,000-এ যাবো আপাতত নয়। আমি আবারও বলছি, মার্কেটে কিন্তু আমি যেহেতু ইউএসডিটি ডমিনেন্স আপট্রেন্ডের মধ্যে রয়েছে অ্যান্ড আমাদের বিটকয়েন পরিষ্কারভাবে ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, অ্যান্ড বিটকয়েনও টেকনিক্যালি একটা ভালো বিষয় যদি আপনাদের লক্ষ্য করি, এইখানে কিন্তু আমাদের বুলিশ একটা ফলিং ওয়েজ প্যাটার্নের মধ্যে রয়েছে। যদি লক্ষ্য করেন পরিষ্কারভাবে আমি দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু বুলিশ একটা ফলিং ওয়েজ, এর পিছনে একটা পরিষ্কার সাইকোলজি রয়েছে, এর পিছনে একটা পরিষ্কার সাইকোলজি রয়েছে। যখন মার্কেটে এই ট্রেন লাইনটাকে টেস্ট করে তখন কিন্তু অনেকে শর্ট পজিশন ধরে, যারা রিটেলার রয়েছে এখানে, যারা শর্ট, আবার যখন ট্রেন লাইনটাকে টেস্ট করে তখন কিন্তু এগেইন তারা শর্ট পজিশন ধরার চেষ্টা করে। এবার উপরের দিকে বেশ কিছু লিকুইডিটি, এই যে ট্রেন লাইন লিকুইডিটি কিন্তু অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে। সো যদি এটা ব্রেকআউট হয়, স্টিল কিন্তু ব্রেকআউট হয়নি, একবার অলমোস্ট ফেক আউট হয়েছে, এইবারও আমরা দেখতে পাচ্ছি ফেক আউটের মতো এখানে আসলে বায়ার এবং সেলারদের মধ্যে ব্যাটেল হচ্ছে। যদি দেখি আমরা এখানে স্ট্রং একটা ক্যান্ডেল, ভলিউম সহকারে ক্যান্ডেল লাগবে, অবশ্যই ভলিউম ছাড়া ক্যান্ডেল হলে হবে না। স্ট্রং একটা ক্যান্ডেল যদি আমরা দিয়ে এটাকে ব্রেকআউট হতে দেখি, 2-3টা ক্যান্ডেল উপরে দিকে ক্লোজ হতে দেখি, সেই ক্ষেত্রে কিন্তু মুভমেন্ট আমাদের 72 পর্যন্ত অবশ্যই হতে পারে। বাট আপাতত শর্ট টার্মের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আমার জোন মার্ক করা রয়েছে $63,474 আশেপাশে আসলে হয়তো বা আমরা ছোটোখাটো একটা লং পজিশন, অর আমরা যারা স্পট যারা আমরা করি তারা কিন্তু ছোটোখাটো অপরচুনিটি মার্কেটে অবশ্যই পেয়ে যাব। তো অবশ্যই ওয়েট করবেন, মার্কেটে ফোর্স করবেন না ভাই। এখন মার্কেট মানে মধ্যম জায়গায় রয়েছে, ঠিক আছে, মধ্যমপন্থী একটা অবস্থান রয়েছে। তো এই জায়গায় আপনি না শর্ট করে জিততে পারবেন না লং করে জিততে পারবেন ভাই। শর্ট করেও আপনি আসলে আপনার এ প্লাস ক্যাটাগরির মানে এন্ট্রি হবে না, আর লং করলেও আপনার এ প্লাস ক্যাটাগরির এন্ট্রি হবে না যদি মার্কেট এখানে পৌঁছায়, ঠিক আছে। পরিষ্কারভাবে ওয়েট করতে শিখুন, মার্কেট ওয়েট করতে শিখুন। এই সমস্ত জোনে যখন পৌঁছায় পরিষ্কারভাবে 786 লেভেল, এই সমস্ত লেভেলে পৌঁছালে আপনি হয়তোবা উপরের দিকে একটা মুভমেন্ট ক্যাচ করতে পারবেন, ঠিক আছে। অর ব্রেকআউট দিয়ে ট্রেন লাইনটাকে টেস্ট করতে হবে, উপরের দিকে ক্লোজ দিতে হবে তাহলে। আর যদি উপরের দিকে যায় সেক্ষেত্রে আমাদের 72-73-এর উপর থেকে অবশ্যই শর্টের জন্য প্রস্তুতি নিতে হবে। সো একদম অ্যানালাইসিস পরিষ্কার যদি আমি সামারাইজ করে দেওয়ার চেষ্টা করি, শর্ট টার্মের ক্ষেত্রে আমি স্টিল বেয়ারিশ মার্কেটে, মার্কেটে বেয়ারিশ, বিকজ ইউএসডিটি ডমিনেন্স স্টিল আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে। আর যদি
এটা ব্রেকডাউন দিতে পারে, সেক্ষেত্রে আবার মার্কেটে কিন্তু আমরা বুলিশ হব, দেন আলটিমেটলি মার্কেটের বায়াস নিচের দিকে থাকবে, সাময়িক একটা বুলিশ হব, আমাদের ডেইলিতে আমাদের ডিসকাউন্ট লেভেল পর্যন্ত ইউএসডিটি ডমিনেন্স আসতে পারে, আর আমাদের ডেইলিতে বিটকয়েন আমাদের 100 যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে ওই দিকে টেস্ট করতে পারে। সো এই ছিল আমাদের মোটামুটি আজকের অ্যানালাইসিস। আর আপনাদের করা কমেন্ট থেকে বেশ কিছু কমেন্ট সম্ভবত পিক করা হয়েছে, লাইক আমাদের মান্টা কয়েন, ডট কয়েন অ্যান্ড সুই কয়েন। সো প্রথমে পোলকা ডটে যদি আমরা আসি, ঠিক আছে, সো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন। পোলকা ডট ভাই, ইটস এ ডেট কয়েন, একদম পরিষ্কারভাবে ইটস এ ডেট কয়েন, বিকজ আপনাদের প্রাইস কিন্তু অলমোস্ট যে সাপোর্টটা ছিল, কোনো ধরনের কোনো সাপোর্টই এটা কিন্তু মানতে পারেনি। এখানে টিমের প্রজেক্টের কিন্তু প্রচুর প্রফিট হয়ে গেছে 2021 সালে। ওই সময় কয়েনের কম্পিটিশন কম ছিল, এই সমস্ত কয়েন কিন্তু ভালো, দেখুন ভাই যখন কম্পিটিশন কম থাকবে তখন কিন্তু এই সমস্ত কয়েন ভালো পারফরমেন্স করতে পারবে। তো তখন কম্পিটিশন কম ছিল, $54 পর্যন্ত গিয়েছিল। তো টিমের তখন এই যে পোলকা ডটের ডেভেলপার টিম যারা রয়েছে এবং ইন্টারনাল ইনভেস্টর যারা রয়েছে তাদের কিন্তু দারুণ প্রফিট হয়ে গেছে। তাদের কোন দুঃখে তারা আবার এই কয়েনটা বাই করে উপরের দিকে নিবে, আমাকে বলেন কোন দুঃখে তারা আপনাদের প্রফিট করাতে দেবে, এটা আমাকে বলেন ভাই। তো টোটালি টিমের তরফ থেকে এই কয়েনটাকে ডেভেলপ করারও কিন্তু আসলে সেই ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাই না। টুইটারে আপনারা দেখতে পারেন, আমি ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করেছি, কোনো সমস্যা নেই। আর এটা টোটালি আপাতত একটা ডেট কয়েনের মতো আমার কাছে ব্যক্তিগতভাবেই মনে হচ্ছে। সো আমরা যদি তারপরও দেখার চেষ্টা করি জোর করে, এই সমস্ত কয়েন আমি সাজেস্ট করি না ভাই, আপনি ঢুকেন, ঠিক আছে। তারপরেও পোলকা ডটে যদি আপনার কথা মতো আমি যদি টেকনিক্যালে আসি, সেক্ষেত্রে টেকনিক্যালে আসলে ভাই দেখুন ভাই কী একটা অবস্থা, এইখানে তাদের ইনভেস্টররা কই ভাই, এই যে মানে ঠাস ঠাস করে তারা সেল মেরেছে, ঠিক আছে। যাই হোক, আপনাদের উপরেই তারা কিন্তু আসলে প্রেশারটা ক্রিয়েট করেছে। আই থিঙ্ক আমি জানি যদি সর্বোচ্চ বুলরান হওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে পোলকা ডট হয়তো বা এই 4-এর আশেপাশে যেতে পারে, ঠিক আছে। তারপরও সম্ভাবনা কিন্তু খুবই কম, এবং প্রথমত এর প্রাইস অবশ্য এই যে নিচে কিন্তু অবশ্যই আসতে হবে। এর নিচ থেকে আপনি যদি রাখতে চান, অবশ্যই যে এই উইকের নিচ থেকে রাখলে আমার জন্য ভালো হয়। 60-এর নিচ থেকে যদি রাখেন, সেক্ষেত্রে হয়তো আপনি একটু বাই করে জিতে যেতে পারেন, তাছাড়া আর কিছু বলবো না, এটা আমি সাজেস্ট করি না, ঠিক আছে। আপনি এটা থেকে দূরে থাকাই আমার জন্য ভালো মনে হয়। কথা খারাপ লাগতে পারে, আগে থেকে নেওয়া থাকতে পারে ভাই, আমি বাস্তব যেটা ওটাই আপনাকে বলার চেষ্টা করবো। এই ধরনের কয়েন যদি আপনি $8-9 উপর থেকে বাইং করে থাকেন, ওই দিকে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আপনার যে ভাই বুল মার্কেটের প্রেডিকশন করে তাদের কাছ থেকে এই ধরনের কয়েনের প্রেডিকশন নিতে পারেন, বাট আমি কখনোই সাজেস্ট করি না এই কয়েনটা। আপনি অন্তত পক্ষে অ্যাজ এ ক্রিপ্টো লাভারের আসলে দর্শক হিসেবে আপনাকে আমি কখনোই সাজেস্ট করবো না যে এই কয়েনটার ভিতরে ঢুকেন। তারপরেও আপনার এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, আপনি ঢুকতে পারেন। মান্টা কয়েন টোটালি একটা ডেট কয়েন, সো এটা লেয়ার 2 হিসেবে ছিল ভাই। লেয়ার 2 যারা লিড করে মার্কেটে, আরবিটাম, অপটিমিজম, তাদেরই তো অবস্থা খারাপ। আর মান্টা কয়েন লেয়ার 2 প্লাস আমাদের মডিউলার ব্লকচেনের কী একটা অবস্থা। তো বের হয়ে যান ভাই, এগুলো এই সমস্ত কয়েনে দেখুন মার্কেট ক্যাপ 28 মিলিয়ন। আমি জানি না ভাই আপনি কী করবেন, এই সমস্ত কয়েনগুলোতে ঢোকার কোনো ধরনের কোনো সাজেশন আমি অন্ততপক্ষে করতে পারছি না আপাতত, ঠিক আছে। এই ধরনের কয়েন মার্কেটে আসলে বট ছাড়া আমার কাছে কোনো কিছুই মনে হয় না। তারা শুধুমাত্র রিটেলারদের ট্র্যাপ করার জন্য এই ধরনের বট দিয়ে হয়তো বা এই ধরনের কয়েন এনেছে তারা প্রফিট করার জন্য, তাছাড়া আমার কাছে কোনো কিছু মনে হচ্ছে না। আপনি যদি অ্যানালাইসিস করতে বলেন আমি কিচ্ছু করতে পারবো না, তারপরেও আমি একটু ট্রাই করতে পারবো, ঠিক আছে। তাছাড়া আপনার জন্য আর আমি কোনো কিছু করতে পারছি না ভাই, ঠিক আছে। মান্টা ইউএসডিটি, সো আমরা বাইন্যান্সের চার্টটাই দেখব। বাইন্যান্সের চার্টে যদি আসেন, ও মাই গড, এই যে নিচ থেকে হয়তো বা সাময়িক একটা রিয়াক্ট আসতে পারে, তাছাড়া আপনার 5 সেন্ট, এই 60 সেন্টের কাছাকাছি অবস্থানে যখন আসবে, আপনার 5 সেন্টের নিচে যখন আসবে, তখন হয়তো বা ছোট্ট করে স্টপ লস দিয়ে একটা এন্ট্রি নিতে পারে। তার আগ পর্যন্ত এই যে দেখুন কী অবস্থা, বেয়ারিশ, ভালো না। তো এই সমস্ত কয়েন ইনভেস্টর আবার পরবর্তীতে ঢুকবে কিনা আমি জানি না। সুই কয়েন ভালো কয়েন ভাই, সুই কয়েন ভালো কয়েন, নিঃসন্দেহে ভালো কয়েন। সুই কয়েন ইনভেস্টের আসলে সময় স্টিল আসেনি। সুই কয়েনের সাপ্লাই একটু বেশি, কয়েন ভালো হলেও সাপ্লাই কিন্তু 10 মিলিয়ন, ঠিক আছে, 10 বিলিয়নের কাছাকাছি। তো আস্তে আস্তে ওইগুলো কিন্তু সার্কুলেটিংয়ে আসবে পরিষ্কারভাবে। অ্যান্ড আপনার যদি বলেন যে ভাই আমি কোথা থেকে নিব, ভাই এগুলো তো ভাই অ্যাকুরেটলি বলা চলে না, তারপরও আপনি এই সমস্ত নিচে থেকে নেবেন, ঠিক আছে। এখানেও আমি সাজেস্ট করি না আরও নিচে থেকে, 50-এর নিচে থেকে আপনি হয়তো নিলে জিততে পারবেন, 60-এর নিচ থেকে নেওয়ার চেষ্টা করবেন, 45-এর দিকে আসলে ডিসিএ করতে পারেন, ঠিক আছে। অল্প অল্প করে নেবেন এই সমস্ত কয়েন, অলস কয়েন। তারপরও সুই কয়েনটা অলস কয়েনের মধ্যেও ভালো কয়েন, ঠিক আছে। এটা নিয়ে একটা আশা আপনারা করতেই পারেন, ঠিক আছে, পরিষ্কারভাবে। সো এটাই ছিল আজকের ভিডিও। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।
আর অবশ্যই ভিডিওতে লাইক করার চেষ্টা করবেন। আর এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।